হ্যালো বন্ধুরা, সিম্পলি আবন্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। প্রত্যেক বছর দুই বাংলা থেকে প্রচুর মানুষ শুধু আমেরিকাতে পাড়ি জমায় তাদের স্বপ্ন পূরণের আশায়। আমরাও এর ব্যতিক্রম নই। আজকে আমরাও বেশ কিছুদিন হলো আমেরিকার টেক্সাসের হিউস্টন শহরে বসবাস করছি। আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের দুজনের হিউস্টন শহরে থাকতে আনুমানিক কীরকম খরচা লাগতে পারে সেইটাই তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই এই খরচাটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কারণ প্রত্যেকটা মানুষের রুচি পছন্দ চাহিদা সমস্ত কিছুই আলাদা। তবে আমেরিকায় থাকতে গেলে ফিক্সড খরচ এবং ভ্যারিয়েবল খরচ দু ধরনের খরচাই থাকবে। ফিক্সড খরচের মধ্যে পড়বে রেন্ট, ইউটিলিটি বিল, ইন্স্যুরেন্স, ইন্টারনেট, মোবাইল খরচা। আর ভ্যারিয়েবল খরচার মধ্যে পড়বে শপিং, পড়বে তোমার ট্রাভেল, পড়বে তোমার রেস্টুরেন্ট। এইগুলো ভ্যারিয়েবল খরচা, এইগুলো মানুষ কম বেশি করতেই পারে মানুষের রুচি পছন্দ অনুযায়ী। কিন্তু ফিক্সড খরচা কিন্তু কম বেশি সমস্ত মানুষেরই ওই খাতে কিন্তু ফিক্সড খরচা থাকবেই। যারা পরবর্তীকালে আমেরিকায় আসবে সেই হিসেবেই তোমরা প্ল্যান করো। আমি কোনো খরচই ইচ্ছা করেই রুপিসে কনভার্ট করিনি, কারণ ইনকামটা যখন ডলারে, এক্সপেন্সেসের ক্যালকুলেশনটাও অবশ্যই ডলারেই হওয়া উচিত। পুরো ভিডিওটা আমার সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমাদের মতো যারা প্রথম আমেরিকাতে গিয়ে বসবাস শুরু করবে তাদের কিন্তু সব থেকে বেশি খরচা হবে সেটা হচ্ছে রেন্টে। হ্যাঁ, আমরা টেক্সাসের হিউস্টন শহরে বসবাস করি। হিউস্টন শহরে 1 BHK ফ্ল্যাটের রেন্ট হলো 1400 থেকে 2000 টাকার মধ্যে ভ্যারি করে। কিন্তু রেন্টটা সবসময়তেই ভ্যারি করে হচ্ছে এরিয়া ওয়াইজ। এটা আমাদের দেশেতেও যেরকম হয়, এক্সাম্পল হিসেবে বলতে গেলে বলা যেতে পারে যেরকম মেন রোডের ওপরেতে এক ধরনের ভাড়া, এবং সেটা যদি একটু গলির মধ্যে যাই সেটা এক ধরনের ভাড়া, অফিস পাড়াতে এক ধরনের ভাড়া, সেই রকম এই আমেরিকাতেও কিন্তু এরকম রেন্টটা ভ্যারি করে থাকে। এবং এছাড়া আরও ভ্যারি করে, যেরকম ধরো লাক্সারি অ্যাপার্টমেন্ট যেটা থাকে সেখানেও রেন্টটা ভ্যারি করে, কারণ সেখানেতে অনেক কিছু ফ্যাসিলিটিস বেশি থাকে। আর যদি একটু নর্মাল অ্যাপার্টমেন্ট নাও তাহলে কিচেন কিন্তু এখানেতে সব জায়গাতেই কিচেন ফার্নিশড থাকে। কিচেনের ভেতরেতে রেফ্রিজারেটর, ডিশ ওয়াশার, মাইক্রোওভেন, এগুলো সমস্ত অ্যাপার্টমেন্টের কিচেনেতেই দেখতে পাওয়া যায়। আর তোমার যে বাথরুম থাকে বাথরুমটাও কিন্তু ওয়েল ফার্নিশড থাকে। আর যেটা বেডরুম বা ডাইনিং রুম থাকে সেইগুলো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা ডেকোরেট করে নিতে পারো। আর রেন্টের যে অ্যামাউন্টটা সেটা এখানেতে ভ্যারি করে। যেরকম ধরো কোনো অ্যাপার্টমেন্ট কেউ যদি মে, জুন, জুলাই এই 3 মাস কিন্তু এখানেতে রেন্টের প্রচুর ডিমান্ড থাকে, কারণ এখানেতে তখন অনেক মানুষ আছে যাদের বাচ্চাদের স্কুলে সেশন চেঞ্জ হয় বা তারা শিফট করে, তারা মে, জুন, জুলাইতে সেম অ্যাপার্টমেন্টের রেন্ট একটু হাই থাকে তুলনামূলকভাবে। তারা যদি আরেকটু পরের দিকে যেরকম ধরো সেপ্টেম্বর, অক্টোবর, ওই টাইমে কিন্তু রেন্টের যে অ্যাপার্টমেন্টের যে ডিম্যান্ড সেটা কমে যায়, তাই রেন্টটা কিন্তু তখন একটু কম থাকে। এছাড়াও অনেক জায়গাতে 12 মান্থসের কন্ট্যাক্ট নিলে 1 মান্থ ফ্রি দেয়, 13 মান্থের কন্ট্যাক্ট হয়ে থাকে। আর যদি তোমরা 6 মান্থসের কোনো কন্ট্যাক্ট নাও সেক্ষেত্রে রেন্টটা একটু বেশি পড়ে, সেক্ষেত্রে 12 মাসের নিলে রেন্টটা অবভিয়াসলি একটু কম পড়ে থাকে। তাই তোমরা রেন্টটাতে কিন্তু অনেকটা বেশি খরচা হয়ে যায় আমাদের মতো যারা আমেরিকাতে ফ্যামিলি নিয়ে আসে। এছাড়া এরকম অনেক আছে যারা সিঙ্গেল এসে অনেকের সাথে রুম শেয়ার করে থাকে, সেক্ষেত্রে তাদের রেন্টেতে খরচা একটু কম পড়ে। বা যারা স্টুডেন্ট হিসেবে আসে তারা অনেক সময়তে ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকতে পারে বা অনেক হস্টেল থাকতে পারে বা অনেকে রুম শেয়ার করে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সুবিধা হয়ে থাকে। রেন্টের পরেই আসে ইউটিলিটির মধ্যে ইলেকট্রিসিটি। আমাদের অ্যাপার্টমেন্টে ইলেকট্রিসিটি সার্ভিস প্রোভাইডার ফিক্সড করে দেওয়া হয়েছে, তাই আমরা আমাদের পছন্দ অনুযায়ী ইলেকট্রিসিটি সার্ভিস প্রোভাইডার সিলেক্ট করতে পারি না। কিন্তু এখানে অনেক অ্যাপার্টমেন্ট রয়েছে যেখানেতে ইলেকট্রিসিটি সার্ভিস প্রোভাইডার ফিক্সড নয়। মানুষ তাদের পছন্দ অনুযায়ী তাদের ইচ্ছা অনুযায়ী ইলেকট্রিসিটি সার্ভিস প্রোভাইডার প্যাকেজ নিতে পারে। সহজ হিসেবে বলতে গেলে বলতে পারি যে আমাদের দেশে যেরকম সিএসসি বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এরকম ফিক্সড ইলেকট্রিসিটি সার্ভিস প্রোভাইডার রয়েছে, ইউএসএতে কিন্তু সেই সিস্টেমটা নয়। সেখানেতে মানুষ তাদের ইচ্ছা অনুযায়ী ইলেকট্রিসিটি সার্ভিস
প্রোভাইডার সিলেক্ট করতে পারে। আমাদের ইলেকট্রিসিটি বিল আসে প্রত্যেক মাসে $70 থেকে $100, কারণ আমাদের রান্নাটা সমস্তটাই ইলেকট্রিকে হয়। এখানেতে যে রান্নার যে সিস্টেম সেটা গ্যাসেও হয় কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় ইলেকট্রিকও হয়। আমাদের অ্যাপার্টমেন্টে যে রান্না কুকিং সিস্টেম সেটা পুরোটাই ইলেকট্রিকে চলে। আর তাছাড়া এখানেতে টেক্সাসে যেহেতু ওয়েদার একটু গরমের দিকে, তাই গরমকালে প্রচুর এসি লাগে এবং ঠান্ডা যখন হয়ে যায় তখন আবার হিটারও লাগে, এবং এখানকার সমস্ত অ্যাপার্টমেন্টগুলোই রুম টেম্পারেচার সেরকমভাবেই কন্ট্রোল করা থাকে, তাই সারাদিনই প্রায় এসি চলতেই থাকে। সেই জন্য ইলেকট্রিকের বিল প্রায় $70 থেকে $100 মধ্যে কিন্তু ভ্যারি করে। এছাড়া তোমার বাথরুমেতেও হট ওয়াটার থাকে, কিচেনেও হট ওয়াটার থাকে, তার জন্য ইলেকট্রিক বিলটা কিন্তু $70 থেকে $100 কম বেশি তোমায় ভ্যারি করে। ইলেকট্রিসিটির পরেই আসে ওয়াটার। আমাদের ওয়াটারের বিল হয় $50 থেকে $70 মতো। এখানকার যে জল, যেটা খাবার জল, সেটা অনেকেই তাদের যে জল বাড়িতে আসে সেই জল খেয়ে থাকে, কারণ এখানকার যে জলের যে কোয়ালিটি সেটা ভীষণই ভালো হয়ে থাকে। তবে পাইপ দিয়ে যেহেতু জল আসে, তাই তোমরা ওয়াটার ফিল্টার অ্যাড করতে পারো। সেগুলো তোমরা যে কোনো স্টোরেতে পেয়ে যাবে বা তোমরা অনলাইনেতেও ওয়াটার ফিল্টার পেয়ে যাবে। আমরাও সেই ওয়াটার ফিল্টারেরই জল খেয়ে থাকি। তবে আমাদের মান্থলি $50 থেকে $70 মতো আমাদের একটা ওয়াটার বিল আসে। এখানে গ্রসারি বিলটা এক্স্যাক্টলি ওই রকমভাবে বলা যায় না, কারণ গ্রসারির বিলটা সমস্তটাই পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। আমাদের এখানে দুজন মানুষের অ্যাপ্রক্স গ্রসারি বিল হতে পারে প্রায় $600 থেকে $800 মতো, কারণ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ফ্যামিলির খাদ্যাভ্যাস ভিন্ন থাকে। এখানে ধরো চিকেনের দাম কিন্তু সবজির তুলনায় চিকেনের দাম কম, ডিমের দাম কম। অপরপক্ষে যদি কেউ মাটন খেতে চাও, মাটনের দাম কিন্তু এখানে অনেকটাই বেশি। এবং এখানকার যে গ্রসারি স্টোরগুলোতে আছে সেখানেতে কোথাও এমআরপির কোনো কনসেপ্ট নেই। কোনো গ্রসারি স্টোরেতে সেম জিনিসেরই কম দাম এবং কোথাও সেটা বেশি দাম, সেটা সবসময়তে তোমাকেই মাথায় রাখতে হবে। আর এছাড়া এখানেতে শাকসবজির দাম কিন্তু একটু বেশি হয়। তোমরা এখানেতে অনেক ইন্ডিয়ান স্টোর বা বাংলাদেশি স্টোর পেয়ে যাবে। সেই সমস্ত দোকানগুলোতে ভিজিট করে কোন দোকানের কীরকম প্রাইস তোমরা একটু চেক করে নিতে পারো। তবে মাছের দামটা একটু ডিফারেন্ট হয়ে থাকে, কারণ মাছগুলো সবই ফ্রোজেন মাছ থাকে। এখানে কিন্তু টাটকা একদম মাছ এখানেতে পাবে না, এখানে সবই ফ্রোজেন মাছ। আর এখানেতে চিকেনের দাম তো কম, একটু বললামই। চিকেনের ভেতরে তো চিকেনের যে বডি পার্ট ওয়াইজ এখানেতে সেল করা হয়ে থাকে এবং সেগুলো সবই আলাদা আলাদা করে বিক্রি করা হয়ে থাকে। চিকেনের মধ্যে বলবো লেগ পিসের দাম কম, এছাড়া ব্রেস্ট বা থাইয়ের দাম কিন্তু অনেকটা বেশি থাকে। এছাড়া হোল চিকেনও তোমরা নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু দাম একটু কম হয়ে থাকে। এরপর আসে লন্ড্রি। অনেক অ্যাপার্টমেন্টে ইনহাউস লন্ড্রি থাকে, আমাদেরও সেই ইনহাউস লন্ড্রির সুবিধাটা আছে। তাতে ওয়াশার, ড্রায়ার সমস্তটাই আলাদা আছে। কিন্তু অনেক অ্যাপার্টমেন্টে লন্ড্রির কোনো সুবিধা নেই। তাদের কিন্তু একটা লন্ড্রির পেছনেও মাসে কিন্তু বেশ অনেকটা টাকা চলে যায়, কিন্তু এক্স্যাক্টলি এটার অ্যামাউন্ট আমি বলতে পারবো না, কারণ আমরা যেহেতু লন্ড্রিটা বাইরেতে কখনো দিইনি, কারণ আমাদের ইনহাউস লন্ড্রির ব্যবস্থা রয়েছে। তাই লন্ড্রি যাদের অ্যাপার্টমেন্টে নেই তাদের কিন্তু সেই পেছনেতে, লন্ড্রির পেছনেতে একটু কিন্তু টাকা ধরে রাখা ভালো। আমাদের অ্যাপার্টমেন্টে ইন্টারনেটের সার্ভিস প্রোভাইডারও ফিক্সড। আমরা এক্সফিনিটি থেকে ইন্টারনেট সার্ভিস নিয়ে আমাদের পরে $75 করে পার মান্থ পড়ে এবং আমরা প্রায় 1200 Mbps স্পিড পাই। কিন্তু আমাদের যেহেতু ইন্টারনেটের সার্ভিস প্রোভাইডার ফিক্সড, তাই আমরা এই টাকাটা দিতে বাধ্য হই। আমাদের কিন্তু এতটা পরিমাণ ইন্টারনেটের সার্ভিস লাগেও না, আমরা তার থেকে কম রেটেও কিন্তু ইন্টারনেট নিতে পারতাম, কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টে সেই সুবিধা নেই। যাদের অ্যাপার্টমেন্টে ইন্টারনেটের সার্ভিস প্রোভাইডার ফিক্সড নয়, তারা তাদের পছন্দ অনুযায়ী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সিলেক্ট করতে পারো। এক্ষেত্রে $50-60তেও ইন্টারনেট সার্ভিস পেয়ে যাবে, কিন্তু আমাদের যেহেতু ফিক্সড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তাই আমাদের $75 করে পড়ে। ইন্টারনেটের পাশাপাশি চলে আসে মোবাইল কানেকশনের কথা। এখানে অনেক ধরনের মোবাইল কানেকশন হয়, যেরকম AT&T হয়, T-Mobile হয়। কিন্তু তোমরা যদি যেখান থেকে ইন্টারনেটের সার্ভিস নিয়েছো সেখান থেকেই যদি মোবাইল কানেকশন নাও, তাহলে কিন্তু তোমাদের প্রাইস একটু কম পড়বে। অপরপক্ষে কেউ যদি ফ্যামিলি প্যাক নাও, ধরো একই কোম্পানির ইন্টারনেট কানেকশন নিলে এবং সেইখান থেকেই তোমরা ধরো 2 বা 3টে কানেকশন নিলে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মোবাইলের কানেকশন কিন্তু অনেকটাই কম পড়বে সিঙ্গেল কানেকশনের থেকে।
এইরকম অনেকেই করে, অনেক সময় অনেক ফ্রেন্ডসরা একসাথে গ্রুপ ওয়াইজ পুরো মোবাইলের কানেকশান নেয়, সেক্ষেত্রে কিন্তু মোবাইলের কানেকশান অনেকটাই কম পড়ে থাকে। এক্ষেত্রে সেটা ডিপেন্ড করছে তোমরা কোন কোম্পানি থেকে ব্রডব্যান্ড নিচ্ছ বা সেই কোম্পানি থেকে কতজন মিলে ফ্যামিলি প্যাকটা ইউজ করছো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে মোবাইলের যেটা খরচা সেটা কিন্তু অনেকটা ভ্যারি করবে। এখানেতে অনেক ধরনের সার্ভিস প্রোভাইডার রয়েছে, তোমরা মোবাইল কানেকশান নেওয়ার আগে এই ব্যাপারটা একটু মাথায় রাখবে, যাতে চেষ্টা করবে যাতে গ্রুপ করে নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু মোবাইলের রেট কিন্তু অনেকটা কম পড়বে। এরকম অনেক ধরনের প্যাকেজ রয়েছে, যেরকম ধরো দেশে যাদের কল করতে লাগে তাদের জন্য আনলিমিটেড কলিং ফ্রি রয়েছে। এবার যাদের ধরো শুধু ইন্টারনেটের সুবিধা লাগে তাদের সেই রকম ডেটা প্যাকওয়ালা সেই রকমও অনেক ধরনের প্যাকেজ রয়েছে, সেটা তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী নেবে। এরপরে আরেকটা যেটা আমেরিকাতে থাকলে সব থেকে বড় খরচ, সেটা হচ্ছে গাড়ি। গাড়ি ছাড়া কিন্তু আমেরিকাতে প্রায় চলাচল একদমই করা যায় না। যদি তুমি নিউ ইয়র্ক বা ধরো সান ফ্রান্সিসকোর মতো বড় শহরে না থাকো, আমাদের মতো যারা ছোট শহরে থাকি, যেরকম হিউস্টনে আমরা থাকি, এখানে কিন্তু গাড়ি ছাড়া কিন্তু এক পাও চলতে পারি না। প্রথমে এসে গাড়ি নিতে কিন্তু বেশ অনেকটা টাকা আমাদের সেক্ষেত্রে খরচা হয়ে যায়, কারণ প্রথমে আসার পর আমাদের কোনো ক্রেডিট স্কোর থাকে না, তাতে আমাদের রেট অফ ইন্টারেস্ট অনেকটা বেশি পড়ে যায়। এছাড়া প্রথমেতে এসে আমাদেরকে হিউজ পরিমাণ লোনও নিতে হয়, কারণ তখন ডাউন পেমেন্ট করারও অতটা পরিমাণ আর্থিক অবস্থা থাকে না। তাই গাড়ির পেছনে কিন্তু আমাদের বেশ অনেকটা টাকা চলে যায়। এছাড়া আসে গাড়ির যে ইএমআই, তার সাথে গাড়ির পাশাপাশি চলে আসে ইন্স্যুরেন্স। এখানে ইন্স্যুরেন্স তো ভীষণই কস্টলি, সে হেলথ ইন্স্যুরেন্সই হোক বা কার ইন্স্যুরেন্স হোক, ইন্স্যুরেন্সের পেছনে কিন্তু তোমাদের বেশ অনেকটা টাকা ধরে রাখতে হবে, কারণ এখানকার ইন্স্যুরেন্স কিন্তু ভীষণ কস্টলি এবং এখানকার ইন্স্যুরেন্স কিন্তু মাস্ট। এখানে হেলথ ইন্স্যুরেন্স তোমরা যদি H1B ভিসাতে আসো সেক্ষেত্রে কোম্পানি থেকে ইন্স্যুরেন্স প্রোভাইড করবে। আর যারা ধরো গাড়ি নেবে তাদের ক্ষেত্রেও কিন্তু ইন্স্যুরেন্সের পেছনে বেশ অনেকটা টাকা চলে যাবে। এরপর চলে আসি পেট্রোলের কথা। অ্যাকচুয়ালি পেট্রোলের কথাটাও এরকমভাবে বলা যায় না যে কার কতটা পেট্রোল খরচা হবে, কারণ তোমাদের যদি ডেলি অফিস যেতে গাড়ি লাগে সেক্ষেত্রে গাড়ির খরচাটা বেশি হবে। তাছাড়া তোমরা যদি অফিস যাওয়ার পাশাপাশি তোমাদেরকে গ্রসারি স্টোরে যেতে হবে, এছাড়া যদি টুকটাক ঘুরতে যাও বা লং ডিস্টেন্স ট্রাভেল করো সেই অনুযায়ী পেট্রোলের রেটটা ভ্যারি করে থাকবে। পেট্রোলের পাশাপাশি কার ওয়াশের জন্যও একটা টাকা তোমাদেরকে রেখে দিতে হবে। এটা তোমাদের $10 থেকে $30 মতো পার মান্থ কার ওয়াশের পেছনে রাখতে হবে। আমাদের যেরকম পার মান্থ $100 করে লাগে পেট্রোলে এবং $20 থেকে $25 করে লাগে কার ওয়াশের পেছনে। আমেরিকায় আসার পর শুধু কি ঘরের বাঙালি খাবারে মন চায়, কখনো সখনো তো একটু ইচ্ছা করে একটু আমেরিকান ফুড ট্রাই করার। যাদের সেই ইচ্ছাটা একটু প্রবল হয়ে থাকে তাদের সেই পেছনেতে একটু বেশি টাকা রাখতে হবে। এখানেতে প্রচুর নামি অনামি প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, বাড়ি থেকে বেরোলেই দেখতে পাবে আশপাশে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু এই রেস্টুরেন্টগুলো মূলত তোমরা মার্কেট প্লেসেই দেখতে পাবে। যদি তোমাদের রেস্টুরেন্টে খাবার ইচ্ছা থাকে তাহলে কিন্তু তোমাদের এর পেছনেতে একটু টাকা রেখে দিতে হবে। আমাদের যেরকম প্রত্যেক মাসে $100 করে লাগে হচ্ছে এই রেস্টুরেন্টে খাবার জন্য। আমাদের যে বাড়ি থেকে বেশি একটা দূরে নয়, যেরকম আছে নর্থ ইটালিয়া আছে, PF চ্যাং আছে, এই রেস্টুরেন্টগুলো আমরা প্রায় মাঝে মধ্যেই যাই, তাতে আমাদের প্রত্যেক মাসে $100 মতো লেগে যায় এই রেস্টুরেন্টে খাবার জন্যে। তোমরা যারা একটু শপিং করতে ভালোবাসো তাদের তো শপিংয়ের পেছনে তো একটু টাকা রাখতে হবে। যদি একদম রিজনেবল প্রাইসে শপিং করতে চাও তাহলে ফার্স্ট চয়েস হবে ওয়ালমার্ট। ওয়ালমার্টে কিন্তু ভীষণই সস্তাতে সমস্ত কিছু পাওয়া যায়। ওয়ালমার্টের পরেই চলে আসে টার্গেট। ওয়ালমার্টের থেকে আরেকটু স্ট্যান্ডার্ড এবং আরেকটু প্রাইস লাগে হচ্ছে টার্গেটে। এই ছিল আজকে আমাদের বিশেষ এই ব্লগটা। আমেরিকাতে থাকতে গেলে আমাদের কীরকম খরচা হতে পারে। আমি ইচ্ছা করি এবারের কোনো খরচাই রুপিসে কনভার্ট করিনি, সমস্ত খরচাই আমি ডলারে বলেছি, কারণ ইনকামটা যখন ডলারে তখন খরচাটাও ডলারে হওয়াই স্বাভাবিক। তবুও যাদের রুপিসে কনভার্ট করে নিজেদের অনুযায়ী বুঝতে সুবিধা হয় তারা তোমাদের প্রয়োজন মতো একটু রুপিসে কনভার্ট করে নিও। ভিডিওটা দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করছি আবার কোনো নতুন ধরনের নতুন স্বাদের তোমাদের গল্প শোনাবো। অপেক্ষায় থেকো আমাদের পরবর্তী নতুন গল্প শোনার জন্যে। ভালো থেকো, সুস্থ থেকো।